আজকে যার সাথে আলাপ করতে চলেছি শ্রেয়সী ভৌমিক সিনহা, অসাধারণ একজন ডায়েটিশিয়ান। আমি পার্সোনালি ডায়েটিশিয়ান হয়েও ডায়েট কথাটার কিন্তু খেলাফ। যখন আমরা একটা মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং বলছি, সেখানে একটা হরমোন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। ওভার ডায়েট করতে গিয়ে কি হচ্ছে, শরীর উইক হয়ে যাচ্ছে, একদমই তাই। একটা মেন্টাল প্রবলেম হচ্ছে, তার জন্য আমার ওয়েট গেইন করে যাচ্ছে। সেই সময় কি সলিউশন? 15 বছরের একটা বাচ্চা, তারও ডায়াবেটিস। 20 থেকে 30 বছর, এই যে এজ গ্রুপটা, এটা একটা কোনো এজ ডায়াবেটিস নিয়ে স্ট্রাগল করার। 4-7-8 টেকনিক। সারাক্ষণ তো আমরা ওই মোবাইল ফোনে ডিজিটাল ডিটক্সিং ব্যাপারটা ভীষণ দরকার। তা যন্ত্রণা হচ্ছে, এটা ডিসপ্লিন কিনে নিলাম, ও কমে যাবে। এটা কতদিন? হাই, বিয়ন্ড পডকাস্টে চলে এসেছি তোমাদের স্মিতা, তোমাদের সাথে আড্ডা দিতে আবার এক নতুন অতিথিকে নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আড্ডা দিতে চলেছি সেটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমরা নানা রকম কাজে বিজি থাকি, কি হাউস হোল্ডের কাজ বলো কি বাইরের কাজ, ছেলে মেয়ে বোথ আর ইকুয়ালি ভীষণ বিজি থাকার ফলে ঠিক মতো আমরা নিজেদেরকে মেনটেন করতে পারি না। অনেক সময় কি হয়, ওয়েট গেইন করে, শরীর খারাপ হয়, কারণ আমরা ভুলভাল খাবার দাবার খেয়ে ফেলি। আর যারা ফুডি তাদের তো কথা বাদই দাও, খাবার দেখলেই ইয়ামি লাগে আর সেরকম কোনো ভাবেই না, দুমদাম খেয়ে ফেলি। এনিওয়ে, এইসব কারণে যা আমাদের নানা রকম শরীরে রোগের সৃষ্টি হয়, যার ফলে আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস এই ওজন বৃদ্ধি পাওয়াটা, এটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে হচ্ছে। তার বেস্ট সলিউশন কি? ডায়েট। ইয়েস, 70% ডায়েট, বাকিটা এক্সারসাইজ। যদি আমরা ঠিকঠাক মতো ডায়েটটা মেনটেন করে চলি, ডায়েট মিনস মানে খাওয়া দাওয়ায় ব্যালেন্স, সব কিছু খাও কিন্তু একটা সিস্টেম ওয়েতে। যদি খাবার আমরা মেনটেন করে চলি, সেই জিনিসটাই মেনটেন করে চলি, তাহলে কিন্তু আমাদের কোনো দিন কোনো রকম অসুবিধা হবে না এবং আমরা সুস্থ সবল সচ্ছল জীবনযাপন করতে পারবো। ফ্রেন্ডস, আজকে যার সাথে আলাপ করতে চলেছি শ্রেয়সী ভৌমিক সিনহা, অসাধারণ একজন ডায়েটিশিয়ান। শ্রেয়সী, ওয়েলকাম টু বিয়ন্ড পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো আগে সবার আগে বলো। আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। তারপর বলো, কেমন চলছে তোমার লাইফ? চলছে প্রচণ্ড একটা হেকটিক শিডিউল যা হয় সব সময়, বাট এখন একটু কাজের সমস্যা হয়, চাপটা আরও বেশি বেড়ে গেছে। কেন কি এখন শুধু একটা সংস্থার সাথেই নয়, অনেক কিছু একসাথে করার চেষ্টা করছি, বাট ভগবানের আশীর্বাদে সব কিছু ব্যালেন্স করে মেনটেন করার চেষ্টা করছি, এটাই আর কি। এই ডায়েট নিয়ে নানা রকম লোকের নানা রকম মতামত থাকে, সঠিক জিনিসটা কি হবে? একদমই তাই। ডায়েট কথাটা এমন, এটা ইটসেলফ একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড, যে ডায়েট করছি। ডায়েট মানে লোকেরা ভাবে যে কিছু একটা এক্সট্রিম যতক্ষণ না হচ্ছে, মানে হয় একটা এক্সট্রিম আমি যতক্ষণ না রেজাল্ট পাচ্ছি, তার মানে আমার ডায়েট করাটা বৃথা, কি আর করলাম। এবং এটা আমি ভীষণভাবে রিলেট করি এখন, কেন কি আমার মনে আছে প্রথম দিকে যখন আমি প্র্যাকটিস করতাম, তো আমার যখন ডায়েট প্ল্যান লোকেরা হাতে পেত, আমার পেশেন্টরা হাতে পেত, তখন আমার মনে আছে একজন না খুব ডিপ্রেসড হয়ে গেছিলো। হ্যাঁ, তখন আমাকে বললেন যে ম্যাডাম, আপনি যে ডায়েট প্ল্যানটা দিয়েছেন, আমি তো এখানে কিছু ডায়েট বলে দেখতে পাচ্ছি না। মানে যা আমি রোজকার বেসিসে যা খাই, আমি তো সেটাই দেখতে পাচ্ছি, তাহলে ডায়েট কোথায় এখানে? তো তখন আমার মনে হলো যে না, আগে আমার দেওয়ার আগে আমাকে বুঝতে হবে তার কনসেপ্টটা কি, সে কি চাইছে। তখন যেটা বুঝলাম যে ডায়েট মানেই লোকের কাছে একটা হয় এক্সট্রিম ওয়েট লস, এক্সট্রিম এনার্জি লস হতে হবে, বা একটা এক্সট্রিম মেটাবলিক রেট লস হতে হবে, তা না হলে আমার ডায়েট না করে কোনো ব্যাপারই হলো না। আর কি করলাম আমি? কিন্তু আমি যেটা সবসময় মনে করি, বা যেটা আমি সবসময় আমার পেশেন্টদের বোঝানোর চেষ্টা করি, যে ডায়েট একটা ওই 4 লেটারের অক্ষর, আর কিছুই নয়। মানে এটা কিন্তু কোনো পানিশমেন্ট নয়, এটা কিন্তু কোনো স্টারভেশন নয়, যেটা লোকেরা ভেবে থাকে। আমার কাছে ডায়েট মানে হলো একটা রিপ্রেজেন্টেশন, যেটা তোমার সারা জীবন তোমাকে সেটা মেনটেন করে যেতে হবে, এমন কিছু যেটা একটা সাস্টেনেবল হতে হবে। ওই আমি এলাম, 1 মাস ফলো করলাম, দুর্দান্ত একটা রেজাল্ট পেয়ে গেলাম, কিন্তু ঠিক তার পরের মাসেই আবার এলাম, ম্যাডাম যা লস করেছিলাম আবার গেন ব্যাক হয়ে গেছে। এরকম ডায়েট করে তো কোনো লাভ হয় না। এবং সেটা আমরা তখনই দেখতে পারি যখন আমরা কিছু এক্সট্রিম করি না বুঝে, মানে যেটাকে আমরা আজকালকার দিনে হয়তো শুনে থাকবে ক্র্যাশ ডায়েট, যেটা আমরা বলে থাকি। ক্র্যাশ কথাটার অর্থ হলো যখন আমরা কোনো ব্যালেন্স মেনটেন করছি না, হয় আমরা
হুট করে একটা কার্বোহাইড্রেট প্রচণ্ডভাবে অফ করে দিলাম ডায়েট থেকে, বা একটা হাই প্রোটিন ডায়েটের দিকে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু সেই মানুষটাকে যখন সে করছে এই ধরনের জিনিস, তার কি মেডিকেল কন্ডিশন, তার ফিজিক্যাল স্টেটাস কি, কারণ কি প্রত্যেক মানুষ কিন্তু ডিফারেন্ট, তার বডি টাইপ ডিফারেন্ট, তার বডির মেটাবলিজম ডিফারেন্ট। সে একটা ওই ডায়েটটা করে অতিরিক্ত ভালো রেজাল্ট পেয়েছে বলে হয়তো আমারও সেটা ভালো হবে, তা কিন্তু একদমই নয়। এখানেই ব্যাপারটা আসে যে একটা কাস্টমাইজড এবং একটা পার্সোনালাইজড ব্যাপার, যেটা কিন্তু অ্যাবসলিউটলি ডিপেন্ড করে সেই লোকের কি প্রফেশন, সে কোন অকুপেশনের সাথে যুক্ত, তার ডে টু ডে বেসিসে লাইফ, যে একটা সিডেন্টারি লাইফ না মডারেট লাইফ, কি টাইপের সে লাইফ লিভ করে। প্রত্যেকের খাবার প্যাটার্ন আলাদা, সবার তো এক খাবার প্যাটার্ন নয়। কারুর হয় যে সে অতিরিক্ত এক্সারসাইজ করে, কারুর আবার এক্সারসাইজ বলে জিনিসটাই তার হয়তো লাইফস্টাইলে নেই। সো অনেক কিছু এই প্যারামিটার্সগুলো কিন্তু আমরা দেখে তারপর একটা পেশেন্টকে কিন্তু একটা ডায়েট রেকমেন্ডেশন করি। এবং আমি পার্সোনালি ডায়েটিশিয়ান হয়েও ডায়েট কথাটার কিন্তু খেলাফ, বিকজ আমার ভাষায় আমি কোনো ডায়েট দিই না, আমি কিন্তু দিই একটা নিউট্রিশন প্রেসক্রিপশন। ঠিক যেমন একজন ডক্টর একজন পেশেন্ট এলে তার মেডিকেল কন্ডিশনটা বুঝে তাকে একটা প্রেসক্রিপশনে কিন্তু সেইভাবে তাকে ওষুধ প্রেসক্রাইব করা হয়, আমার মনে হয় আমার কাজটাও তাই। আমি যতক্ষণ না সেই পেশেন্টকে পুরো ক্লিনিক্যালি আমি তাকে অ্যাসেস করতে পারছি, ওই ওপর ডায়েট দিয়ে ওপর রেজাল্ট পেয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। অনেক সময় কি হয়, আমরা ওভার ডায়েট করছি, ওভার ডায়েট করতে গিয়ে কি হচ্ছে, শরীর উইক হয়ে যাচ্ছে। একদমই তাই। এদিকে সামনে একটা বড় প্রজেক্ট, আমার ক্ষেত্রেই অনেকবার হয়েছে, একটা মেন্টাল প্রবলেম হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, তার জন্য আমার ওয়েট গেইন করে যাচ্ছে। সেই সময় কি সলিউশন উচিত আমাদের জন্য বেটার? তো দেখো, আমি যেটা মনে করি যে আমাদের একটা মুড ফুড কানেকশন আছে। মেন্টাল ওয়েলবিং একটা মানুষের, এটা যে কতটা বেশি ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি আমি যদি এখনকার সিচুয়েশন ডিল করি, বিকজ আমরা যে যার প্রফেশনে অতিরিক্ত ব্যস্ত, একটা যে ওই প্রপার রুটিন মেনে টাইম মেনে কিছু করা, সেটা আমি নিজে একজন নিউট্রিশনিস্ট হয়ে বলছি, আমি শুরুতেই বললাম যে এত দিকে আমার দৌড়াতে হয়, কাজ করতে হয়, 3-4টে ক্লিনিকে দৌড়াতে হয়, সব সময় যে টাইমলি সব কিছু করা সেটা কিন্তু হয় না। এবং তার সাথে সাথে প্রফেশনাল বলো বা পার্সোনাল লাইফ বলো, একটা স্ট্রেস ফ্যাক্টর সবার কিন্তু কোথাও না কোথাও কাজ করে। এবং স্ট্রেসের সাথে আমাদের এখন যে ফিজিক্যাল ওয়েলবিং, সেটা কিন্তু এখন ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। আজকে যদি কোনো কারণে আমি ভীষণ স্ট্রেস থাকি, সেই স্ট্রেস নিয়ে আমি যদি ধরো আজকে ঘুমোতে যাচ্ছি, সেটাও কিন্তু আমার ডে টু ডে বেসিসে আমার হেলথকে ডেটোরিয়েট করে। এখানেই চলে আসে কি বলতো, হরমোনের ব্যাপার। যখন আমরা একটা মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং বলছি, সেখানে একটা হরমোন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আমি যখন আমার পেশেন্টদের বোঝাই, তারা তো হরমোন জিনিসটা কি, তাদের কাছে এটা একটা খুব কঠিন একটা ওয়ার্ড। আমি তাদেরকে এটাই বলি যে হরমোন হলো এমন একটা জিনিস, ধরো আজকে এখন আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, তো এই যে খিদে পাচ্ছে, এটা আমাকে কে সিগন্যাল দিচ্ছে? সেই হরমোন। আমি সেই খাবারটা খেলাম, খাবারটা খাওয়ার পর একটা স্যাটিসফ্যাকশন, না এবার আমার পেটটা ভরেছে, কে সিগন্যালটা দিচ্ছে? হরমোন। একটা খাবার খেলাম, সেটা কতটা পরিমাণ আমার ক্যালোরি হিসেবে বার্ন হবে এবং কতটা পরিমাণ আমার শরীরেই কিন্তু ফ্যাট হিসেবে সেটা স্টোর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ডিসিশন আমাদের কিন্তু হরমোন নেয়। মানে আমি তো বলি, হরমোন আমাদের যেমন বেস্ট ফ্রেন্ড, হরমোন কিন্তু আমাদের ওয়ার্স্ট এনিমিজও হতে পারে। এবং তুমি যে এক্ষুনি কথাটা বললে যে এই যে একটা মেন্টাল কানেকশনের সাথে, এখানেই কিন্তু এই ওয়ার্স্ট এনিমির কথাটা চলে আসে, যে যখন আমাদের ওই হরমোনাল ব্যালেন্স সেটা যখন ইমব্যালেন্স হয়ে যায়। এবং এই স্ট্রেস থেকেও কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে, যেটা উল্টে আবার রিয়্যাক্ট করে কিন্তু আমাদের শরীরে। এবং এখনকার দিনে তো লাইফস্টাইল ওরিয়েন্টেড প্রচুর, মানে এখন ডায়াবেটিসও কিন্তু কেউ বলে না যে ও আচ্ছা জেনেটিক হিস্ট্রি বলে আমার ডায়াবেটিস, বা আমি অতিরিক্ত মিষ্টি খাই বা অতিরিক্ত ভাত রুটি খাই বলে ডায়াবেটিস। এই কনসেপ্ট এখন বহু পুরনো হয়ে গেছে। আমি নিজে মানে ডায়াবেটিক সংস্থায় কাজ করছি, যেখানে তুমি ভাবতে পারবে না 15 বছরের একটা বাচ্চা, তারও ডায়াবেটিস। 20 থেকে 30 বছর, এই যে এজ গ্রুপটা, এটা একটা কোনো এজ ডায়াবেটিস নিয়ে স্ট্রাগল করার। কিন্তু কেন আসছে? এই লাইফস্টাইল, যেখানে কিন্তু এই স্ট্রেস
মেন্টাল একটা অ্যাংজাইটি, এগুলো প্রচণ্ডভাবে আমাদের হরমোনাল ইমব্যালেন্সটা ক্রিয়েট করছে, যেটা আলটিমেটলি ডে টু ডে বেসিসে আমাদের কিন্তু ওই লাইফস্টাইল ডিজিজের দিকে না ঠেলে নিয়ে যাচ্ছে। তো এই সলিউশনটা, যেটা আমি বলি সলিউশন, দেখো অনেক কিছু থাকে। আজকে এই স্ট্রেসের থেকে কি হয়, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের হ্যাম্পার হয়ে, যেটা হলো ঘুম। মানে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ইয়েট নেগলেক্টেড। আমরা কিন্তু বুঝেও সেটাকে নেগলেক্ট করি। ঘুমের একটা ভীষণ একটা সায়েন্স আছে, যেটা খুব ইনডেপথ একটা জিনিস। সেটা হলো আমরা যখন ঘুমোতে যাই, এই যে 10টা থেকে রাত 2টো, এই সময়টা কি হয় বলো তো, আমাদের ফিজিক্যাল রিপেয়ারিং হয়। কারণ কি, ঘুম মানে কি, রিপেয়ারিংয়ের একটা সময়। সকাল থেকে এত ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, এগুলোর তো একটা রিপেয়ারিং চাই যখন, এবং সেটা কখন পসিবল, যখন আমরা বিশ্রামটা নেব। কিন্তু যদি আমার ওইদিকে ঘুমোতেই লেট হয়, সেই ন্যাচারাল যে প্রসেস, আমাদের প্রত্যেকজনের ইন্ডিভিজুয়ালের শরীরের ভেতর না একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, একটা ঘড়ি থাকে, যেটা কিন্তু আমাদের মতন করে সে চলছে না। নেচার সাইকেল, এই যে সকালবেলায় যখন আমরা উঠি, আমরা কেন এত অ্যাক্টিভ থাকি, বা যখন রাত্রেবেলা আমরা ঘুমিয়ে পড়ছি, একটা দেখবে আমাদের কিন্তু এনার্জি একটা কোথাও না কোথাও লস হয়, আমরা সেই অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে পারি না। এটা কিন্তু আমার প্রবলেম নয় বা তোমার প্রবলেম নয়, এটা সকলের, যেটা নেচার আমাদেরকে গাইড করছে। অটোমেটিক্যালি আমরা নেচার সাইকেলের মতো করেই কিন্তু কাজগুলো করছি। তো কি হয়, যখন আমাদের ঘুমটাও এদিকে লেট হয়ে যাচ্ছে, এদিকে খাবারের কোনো টাইমের ঠিক ঠিকানা নেই, লেট ডিনার, তার উপর স্ট্রেস, তার উপর ঘুম ঠিকঠাক নয়, এগুলোই কি করছে, হরমোনাল ইমব্যালেন্সটাকে পাইল আপ করছে, যেটা কিন্তু একদিনে কিছু হয় না। এটা আজকাল আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে, এবং সেই জন্যই কিন্তু আজকাল এত সমস্যা। এবং এগুলো থেকে বাঁচার জন্য দেখো, আমি যেগুলো ইউজুয়ালি সাজেশন দিয়ে থাকি, আমার কাছে না একটা জিনিস ভীষণ, মানে আমার তো মনে হয় এটা একটা চমৎকার কাজ করে আমার পেশেন্টদের জন্য, সেটা হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ। ভীষণ উপকারী। ফার্স্ট অফ অল তো ওই শুতে যাওয়ার সময় ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করাটা খুব দরকার। প্রচুর আলো, প্রচুর আওয়াজ, তার মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করছি, কিছুতেই কিন্তু আমার ঘুমটা আসবে না। তো প্রথমে ওই এনভায়রনমেন্ট আমার খুব দরকার, যেখানে একটা কাম পিসফুল এনভায়রনমেন্ট, এবং সেখানে আমি বলি যে ঠিক শুতে যাওয়ার আগে, ধরো 10-15 মিনিট আগে, সোজা আমরা বেডে বসলাম। বসার পর 4-7-8 টেকনিক, এই টেকনিকটা কি, স্ট্রেট হয়ে বসার পর আমরা 4 সেকেন্ডস ব্রেথটাকে ইনহেল করছি, 7 সেকেন্ডস ব্রেথটাকে হোল্ড করে রাখছি, এবং 8 সেকেন্ডসের মাথায় ব্রেথটাকে আবার রিলিজ করছি। এই যে টেকনিকটা, এটা যদি আমরা মোটামুটি 10 কাউন্টও করতে পারি, এবং ইফ উই স্টার্ট মেকিং ইট আ হ্যাবিট, আ প্র্যাকটিস, আমাদের যে ওই একটা কামনেস, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু আমরা অনেকটা পরিমাণ রিচ আউট করতে পারি। দ্বিতীয়ত যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা আজকাল তো আমরা মনে হয় ভুলেই গেছি, সেটা হলো লেখা, যেটাকে আমরা জার্নালিং বলি। তো এরকম একটা আছে স্লিপ জার্নাল, মানে এই যে তুমি সারাদিন আমরা কি কি করলাম, হ্যাঁ সারাক্ষণ তো আমরা ওই মোবাইল ফোনের মধ্যে, তো ওই ডিজিটাল ডিটক্সিং ব্যাপারটা ভীষণ দরকার। সারাক্ষণ যদি একটা ওই গ্যাজেটের মধ্যে আমরা থাকি, যেখানে কি করছে বলো তো, আমার যে একটা ন্যাচারাল রিদম, সব থেকে বেশি হ্যাম্পার করে কিন্তু এই গ্যাজেটস। ঘুম ঠিকঠাক হচ্ছে না, কেন হচ্ছে না? আমাকে বলা হয়, ম্যাডাম আপনি বলেছিলেন 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা একটা ঘুমের প্রয়োজন, আমি কিন্তু তাই ঘুমোই। আমি বললাম ঠিক আছে, তাও ম্যাডাম ঘুমের সমস্যা। আমি বললাম আপনি কখন ঘুমোতে যান? তখন বলে যে ম্যাডাম ওই অফিস থেকেই তো ফিরি 10টায়, তারপরে যা হয় খাওয়া দাওয়া, একটু ফ্যামিলি টাইম, কারণ কি আর তো সময় পাই না, কিন্তু ঘুমোতে ঘুমোতে রাত 2টো হয়ে যাচ্ছে, কিন্তু উঠছি কিন্তু ম্যাডাম আমি সকাল 8টা 8:30টার আগে ঘুম হচ্ছে না। তো আপনি বলেছিলেন 7-8 ঘন্টা ঘুম, দেখুন আমি 7-8 ঘন্টা ঘুম তো ঘুমোচ্ছি, কিন্তু ম্যাম তাহলেও চ্যালেঞ্জটা আসছে। কেন আসছে? কেন কি, ওই যে আমরা শুধু কোয়ান্টিটির ওপর আমাদের ফোকাসটা রাখছি, যে 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার, কিন্তু সেই 7 থেকে 8 ঘন্টা ঘুম কোয়ালিটি, আমরা সব জানি যে কোয়ালিটি স্পিক্স, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, সেই কোয়ালিটিটাই তো আমার হ্যাম্পার হয়ে যাচ্ছে। এবার যেটা আমি বলছিলাম, যে এই যে আমাদের যে রিপেয়ারিংয়ের কাজটা 10টা থেকে 2টো, এই সময়টা আমাদের ফিজিক্যাল রিপেয়ারিং শুরু হয়ে যাচ্ছে, এবং 2টো থেকে ভোর 6টা, এই সময় আমাদের সাইকোলজিক্যাল রিপেয়ারিং হয়। তুমি ভেবে দেখো, আমরা যদি একটা টেন্ডেন্সি রাখি যে 12টা 1টা ঘুমানোর, আমরা তো ওইখানেই মানে উই আর লুজিং, ওই রিপেয়ারিংটা তো আমাদের হতে পারছে না। এবং ডে টু ডে বেসিসে কী হচ্ছে, জিনিসটা কিন্তু পাইল আপ হচ্ছে, পাইল আপ হতে হতে আজকে এসে
একজন মানুষ যখন এক একটা ফুল বডি টেস্ট করে আমার কাছে আসে, এত ধরনের ডেফিসিয়েন্সি, এত ধরনের মেডিকেল চ্যালেঞ্জ, সেটা কিন্তু শুধু ওই লাইফস্টাইলের ওই খাওয়ার আর ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা তো এই দুটো প্যারামিটার ছাড়া আর কিছুতে ফোকাস করতে পারি না। কিন্তু তার বাইরেও এই যে মেন্টাল স্ট্রেস, স্লিপ হাইজিন, এটা যে কতটা বেশি ইম্পর্ট্যান্ট একটা মানে লাইফস্টাইল রিলেটেড কোনো মেডিকেল কন্ডিশনে থেকে রিকভার করা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ডিজিটাল ডিটক্সিংটা ভীষণ দরকার, যেটা আমাদের মেন্টাল ওয়েলবিংয়েরও কিন্তু কেয়ার নেবে। ওবেসিটি তো অনেকের আছে, মানে ওভারওয়েট হয়ে যায়, যার ফলে নানা রকম প্রবলেম দেখা যায়। হ্যাঁ। এরকম তো তোমার নিশ্চয়ই কোনো পেশেন্ট এসছে যার সাথে মানে ডিল করেছো এবং সেটা চ্যালেঞ্জিং ছিল। সেরকম একজন পেশেন্ট আসে ক্লিনিকে, এসেই আমাকে প্রথম কথা বলছে, ম্যাডাম দেখুন, আমি না অনেক কিছু ডায়েট ট্রাই করেছি এবং বিশ্বাস করুন আমি এত কিছু করেছি যে আমি জানি যে আপনি এখন আমাকে যা যা অ্যাডভাইস দেবেন, আই এম প্রিটি শিওর সেটা কিন্তু আপনার অ্যাডভাইসকেও মানে ওভার পাওয়ার করবে। প্রথমে ওয়েট কীরকম ছিল তার? ওয়েট তোমার নিয়ার অ্যাবাউট 100 কেজিস। আচ্ছা, ইয়েস। তো আমি বললাম তুমি আগে শান্ত হয়ে বসো, আগে বসো, রিল্যাক্স হও, অনেক কিছু তোমার ব্যাপারে আমাকে আগে জানতে হবে, যার পরে আমি বলতে পারবো যে কী ঘটনাটা। তো তারপর যখন ও ওর লাইফস্টাইলের ব্যাপারে বলছিল, আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে সেও না সেই একই ভুল করছে যা আমরা আর 5টা লোকেরাও কিন্তু করে থাকি। সেই ভুলটা কি? সিমটমসের পেছনে দৌড়ানো, কিন্তু তার রুট কজটা কি আমি কিন্তু সেটাই জানার চেষ্টা করছি না। তার মানে এখানে কি, এখানে সিমটমটা হলো আমার ওয়েট গেইন হচ্ছে, ওবেসিটি, দিস ইজ আ সিমটম। কিন্তু আজকে ওয়েট গেইনটা কেন হচ্ছে? অনেকের হয় যে কারোর ওভার ইটিংয়ের জন্য ওয়েট গেইন হচ্ছে, কারোর হয়তো আন্ডার নিউট্রিশন, সে ঠিকঠাক ব্যালেন্সড মিল নিচ্ছে না, তাতেও কিন্তু ওয়েট গেইন হয়। এটাও একটা ভীষণ মেথ যে ম্যাডাম আমি কিন্তু কম খাচ্ছি, তাও আমি কেন ওয়েট গেইন করছি? ওয়েট গেইন তখন কিন্তু অনেক কারণে হতে পারে, যেটা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে আমি এখন স্ট্রেস নিয়ে বলছিলাম, একটা হরমোনের একটা ইমব্যালেন্স, ঘুম, এত কিছু কারণের জন্য কিন্তু আমাদের ওয়েট গেইন হয়। তো তখন যখন আমি এই কথাগুলোকে বলছিলাম, সে বলছে ম্যাডাম আপনি কি বলছেন? তখন আমি বললাম যে ধরো, তাকে একটা সাধারণ এক্সাম্পল, যেরকম আমি পেশেন্টের সাথে কমিউনিকেট করি, যে ধরো তোমার আজকে একটা মাথা ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, সেই মাথা যন্ত্রণাটা হয়তো অ্যাসিডিটির কারণে হচ্ছে। তুমি কিন্তু এটা বোঝার চেষ্টা করলে না যে মাথা যন্ত্রণাটা কেন হচ্ছে। মাথা যন্ত্রণা হচ্ছে, একটা ক্যালপল 650 খেয়ে নিলাম, মাথা যন্ত্রণা হচ্ছে, একটা ডিসপ্রিন খেয়ে নিলাম, ও কমে যাবে। এটা কতদিন? তার তো মাথা ব্যথাটা কমছে না, এটা তো বারবার রেকার করছে, কিন্তু সে কিন্তু জানার চেষ্টা করছে না যে আমার মাথা যন্ত্রণাটা কেন বারবার হচ্ছে। এইভাবেই এই এক্সাম্পলটা দিয়ে রিলেট করতে চাই যে আজকে ওয়েট গেইন বা ওবেসিটি ইজ জাস্ট আ সিমটম, বাট উই নিড টু ফাইন্ড আউট দ্য রুট কজ, কেন আমার ওই ওয়েট গেইনটা হচ্ছে। এবং এইটা থেকে আমার একটা মানে হঠাৎ এখনই মনে পড়লো, আমরা সবাই ওই 3 ইডিয়টস মুভিটা দেখেছিলাম, হ্যাঁ, যেখানে আমির খানের ক্যারেক্টার ছিল রাঞ্চো, মানে ওখানে ডায়লগ আছে, কথা বলেছিল যে ডোন্ট রান আফটার সাকসেস, রান আফটার এক্সেলেন্স। ইফ ইউ রান আফটার এক্সেলেন্স, সাকসেস উইল অটোমেটিক্যালি রান আফটার ইউ। এই কথাটা আমাকে এত ইন্সপায়ার করে যে আমিও না ওটা কপি পেস্ট করে আমার মতো করে জিনিসটাকে রিমডিফাই করে আমি ওকে বলেছিলাম যে ডোন্ট রান আফটার আ ওয়েট লস, রান আফটার আ গুড হেলথ ফার্স্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তখন তুমি দেখবে ওয়েট লস ইজ অটোমেটিক্যালি গোয়িং টু রান আফটার ইউ। এই কথাটা শুনে কোথাও না কোথাও ও ভাবলো যে না, দিস ইজ আ পয়েন্ট যেখানে ওকে একটা সেকেন্ড থট দিতে বাধ্য করেছে। তখন আমাকে ও বললো যে ম্যাডাম তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে আমি এখন অবধি যা যা করলাম ওয়াজ নট ইন দ্য রাইট ডিরেকশন? আমি বললাম ইয়েস, বিঙ্গো। সো আমাদের প্রবলেমটা এটাই যে আমরা এটা বুঝি না যে যেটা আমাদের সিমটম দেখায় আমরা সেটাকেই আমাদের সব কিছু ধরে নিই, বাট আমরা কখনো কিন্তু ডিপ ডাইভ, যেটাকে বলি যে রুট কজের ভেতরে ঢুকতে হবে, কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই রুট কজের প্রতি আমাদের ট্রিটমেন্টটা করতে হবে। লোকেরা কিন্তু এটাই বুঝতে চায় না এবং যার জন্যই কিন্তু এত সমস্যা। অনেক সময় শুনি যে ওয়াটার রিটেনশন ডায়েটের একটা ব্যাপার, বিষয়টা কি? ওয়াটার রিটেনশন দেখো অনেক কারণে হয়। আমাদের যে কোনো মেডিকেল কন্ডিশন, ধরো কোনো রোগ সৃষ্টি হচ্ছে সেটার কারণে, বা ধরো এই যে অতিরিক্ত যখন আমরা কার্বোহাইড্রেট টাইপের খাবার খাই, এটা একটা আমি এখানে বলতে চাই যে একটা ডায়েট প্ল্যান স্টার্ট করছি,
ইনিশিয়াল 1 মাসে তুমি দুর্দান্ত রেজাল্ট পাও। প্রথম মাসেই হয়তো মানে 4-5 কেজি, এবার হ্যাঁ 4-5 কেজি এই যে আমি কথাটা বললাম এটাও কিন্তু কাস্টমাইজড। সবার যে 1 মাসে 4-5 কেজি বা 1 মাসে 8 কেজি এরকম কোনো ব্যাপার নেই। কেন কি প্রথমে আমি যখন ডায়েট প্ল্যান দিই একটা মানুষের বডি টাইপ, বডি মেটাবলিজম কেমন, সেই ডায়েট প্ল্যানটা সে কিভাবে কতটা অ্যাডাপ্ট করতে পারছে সেটা বুঝতে বুঝতেই আমাদের 15 দিন সময় লাগে। 15 দিনের মধ্যে তুমি কিন্তু সেই চেঞ্জেসগুলোকে ফিল করতে পারো যে হ্যাঁ এতে আমার একটু মনে হচ্ছে এনার্জিটা আমি একটু বেটার ফিল করছি, আমার একটু পজিটিভিটি, বা আমার আগে যেমন ঘুম হতো না এই এখন এটা করার পর ভালো একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থেকে আমার কিন্তু এখন ঘুমের ডিস্টারবেন্সটাও হচ্ছে না। তো এগুলোকে আমরা বলি নন স্কেবল প্যারামিটার্স। স্কেবল না, কারণ কি স্কেলেবল মানে কি যখন আমি একটা ওয়েইং স্কেলে দাঁড়াচ্ছি দেখলাম যে আমি একটা ওজন ওয়েট লস করেছি, বা এই যে আমাদের ইঞ্চ সাইজ আমরা যখন বলি ফ্যাট লস, ওয়েট লস মানে তো শুধু তোমার একটা যে কিছু করে আমরা লস করে দিলাম তা তো নয়। ওয়েট লস মানে আমরা টার্গেট করি ফ্যাটটাকে লস করার, মাসেলটাকে লস করা কিন্তু নয়। তো যখন আমরা ফ্যাট লস বলি, ফ্যাট লস মানেই হলো ইঞ্চ লস। এবং ইঞ্চ আমরা কি করে বুঝতে পারবো? ওয়েইং স্কেলে দাঁড়ালে তো আমরা ইঞ্চ লস বুঝতে পারবো না। তখন আমি সবসময় বলি যে নিজেদের বাড়িতে ওই ওয়েইং স্কেলটার থেকেও যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু মেজারিং টেপ। তাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমি কতটা ইঞ্চ কমছে, এবং যতটা তোমার ইঞ্চ কমবে তার মানেই ইউ আর লুজিং ফ্যাট। সেটা বুঝবো কি করে? যখন আমরা সেটা ধরো তুমি একটা ডায়েট প্ল্যানে আছো, তুমি 15 ডেজ মেনটেন করলে, তারপর তো আমরা সেটা বলেই থাকি যে তুমি 1 সপ্তাহ পর পর নিজের ওয়েটটাকে একবার ট্র্যাক করবে। অনেক লোকেরা হয় ওই আউট অফ কিউরিওসিটি দেখি তো প্রত্যেক দিন একবার ওয়েইং স্কেলে দাঁড়িয়ে যে কতটা কমলো, ও আজকে 500 গ্রাম কমেছে, আজকে 800 গ্রাম কমেছে। আমি সেটার একটু বিপক্ষে। আমি আমার পেশেন্টদের প্রত্যেক দিন ওয়েট চেকিংটা এনকারেজ করি না। তার কারণটা হলো এটাও কিন্তু মানুষের একটা স্ট্রেস হয়ে দাঁড়াতে পারে। ধরো আজকে তোমার মধ্যে অনেক ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, অনেক মেডিকেল কন্ডিশন আছে, যখনই একটা মানুষের মেডিকেল কন্ডিশন যত বাড়বে তত কিন্তু ওয়েট লস জার্নিটা তার জন্য চ্যালেঞ্জিং বলবো না, বাট একটু ডিলে হয়ে যায়। এবং যার যত মেডিকেল কন্ডিশনস থেকে সে ফ্রি তার তত কিন্তু জার্নিটা আরও স্মুথ হয়। তো সেই জন্য সে যদি এবার প্রত্যেক দিন ওই ওয়েইং স্কেলে দাঁড়িয়ে চেক করতে থাকে আজকে কতটা কমলো, সেটাও তো তার একটা স্ট্রেসের কারণ। এবং আমি এক্ষুনি কথাটা বললাম যে যখনই আমরা স্ট্রেস নেব আমাদের না কিছু স্ট্রেস হরমোন থাকে শরীরের ভেতর, কিছু হ্যাপি হরমোন থাকে। তো যখন আমরা স্ট্রেস হরমোন নিয়ে কথা বলি তার নাম হলো কর্টিসোল, এবং হ্যাপি হরমোন মানে এন্ডরফিন, সেরোটোনিন। তো যখন আমরা স্ট্রেসে থাকি কি হয়, স্ট্রেস হরমোনের মাত্রাটা বাড়তে থাকে এবং আমাদের যে হ্যাপি হরমোন সেটার মাত্রাটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। এটা কিন্তু প্যারালালি হতে থাকে। তো যখন অবভিয়াসলি স্ট্রেসের হরমোন আমার বাড়তে চলেছে তো সেটাই তো আমার পুরো হরমোনাল কাপটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, এবং ওই হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু আজকে আমার ওয়েট গেইন হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু আমি বুঝতেও পারছি না রাতারাতি আমি কীভাবে ওয়েট গেইনটা করছি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইম রিজন। তুমি ডায়াবেটিক পেশেন্টদের তো ট্রিটমেন্ট করো, তো ডায়েট করলে কি ডায়াবেটিক রিভার্স হয়? আমি যদি আজকে মানে 10 বছর আগে চলে যাই, যখন আমি হসপিটাল সেক্টরে কাজ করতাম, সত্যি বলছি আমি হয়তো বলতাম না করা যায় না। কিন্তু এখন উইথ ডিউ এক্সপিরিয়েন্স এবং এখন আমি যেই সংস্থায় কাজ করছি আমার বহু পেশেন্ট ডায়াবেটিস রিভার্স করছে। এবং সব থেকে যেটা ভালো ব্যাপার যে অ্যাট দি এজ অফ 70, মানে যেখানে আমরা এক্সপেক্ট করতে পারি না, কেন কি তাদের ধরো 20 বছর 25 বছর ধরে তারা ডায়াবেটিক, কিন্তু তারাও যে এখন ডায়াবেটিস এই বয়সে এসে রিভার্স করছে, সেটা এখন আমি জোর গলায় বলতে পারি যে ডায়াবেটিস ইজ রিভার্সেবল। আর ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় ডক্টর বলে আম না খেতে, সেটা কেন? ডক্টরস, ডায়েটিশিয়ান, হ্যাঁ মানে উইথ ডিউ রেসপেক্ট টু ইচ আদার্স প্রফেশন, আমার যেটা আমি আগে দেখেছি যে ডাক্তাররা দেখো তখন তো নিউট্রিশন, ডায়েট এগুলো নিয়ে কিন্তু এত মানুষের অ্যাওয়ারনেস বা চল এটা কিন্তু ছিল না। এখন আমরা দেখতে পারি কোভিডের পর থেকে স্পেসিফিক্যালি যখন লোকের এই লেভেলের হেলথ ডেটোরিয়েট করে গেছে, তখন যে একটা নিউট্রিশনালি ব্যালেন্সড মিল বা নিউট্রিশন অ্যাজ অ্যান কনসেপ্ট, এই জিনিসগুলো কিন্তু কোভিডের পর থেকে আরও বেশি ইম্পর্টেন্স পেয়েছে। আমরাও কিন্তু আজকে 8 বছর ধরে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আজকে আমরা মানে একটা খাওয়া কি করে মানুষকে সুস্থ করতে পারে
সেটা কিন্তু মানুষকে সেভাবে কাউন্সেলিং করে, এখানে কাউন্সেলিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, খাওয়া কোনটা খারাপ কোনটা ভালো, আমার মনে হয় এখনকার দিনে এসে আমরা সবাই খুব অ্যাওয়্যার এই ব্যাপারে, যে কি কার্বস, প্রোটিন কতটা নেওয়া উচিত, কি নেওয়া, সেগুলো আমরা জানি। এই যে একটা ব্যালেন্সিং যে ব্যাপারটা, এবং ডায়াবেটিস মানেই মানে লোকের কাছে একটা ফোবিয়া যে ও আচ্ছা ডায়াবেটিস হয়ে গেছে, ব্যাস লাইফ এখানেই শেষ, মানে আর কিছুই এনজয় করতে পারবো না। তো আমি ডেফিনেটলি আসছি, লোকের তো সামান্য একটা ভাত রুটিতেও এত সমস্যা যে ম্যাডাম ডাক্তারবাবু তো ভাত রুটি খাওয়াও বন্ধ করতে বলেছে। তো এইভাবে লোকেরা তাহলে কী খেয়ে থাকবে যদি ভাত রুটি আমরা বন্ধ করতে হয়? কিন্তু কনসেপ্টটা যত আমি এই স্পেসিফিক্যালি ডায়াবেটিক রুগীদের নিয়ে এখন আমার কাজ, যত আমি তাদের নিয়ে কাজ করছি, আমি দেখছি যে প্রত্যেক মানুষের ওই যে বলছিলাম রুট কজ, ডায়াবেটিস হলো একটা সিমটম যে আমার সুগার বাড়া বা সুগার বেশি আসে। কেন সুগার বেশি আসছে? লোকেরা মনে করে আমি বোধহয় ওই মিষ্টি খাবার খাই, আম বেশি খাই, আলু ভাত এগুলো ছেড়ে দিলেই ডায়াবেটিস রিভার্সাল হয়ে যাবে। না, এটা প্রচণ্ড বড় একটা মিথ। আমি তোমাকে বলছি, এই যে ঘুম নিয়ে আমি কথা বলছিলাম, একটা মানুষের যদি ঘুম ঠিকঠাক না হয়, তার জন্যও কিন্তু পরের দিন যখন সেই পেশেন্ট ওই গ্লুকোমিটারে যখন দেখছে তার সুগার কত, দেখছে মারাত্মক বেশি। এবং সে আমাকে পরিষ্কার বলছে যে ম্যাডাম আমি রাত্রেবেলায় আপনি বলেছিলেন 7টা 7:30টার মধ্যে ডিনার করা, আমি কিন্তু সেইভাবেই খাচ্ছি, খুব হালকা খাবার খাচ্ছি, ম্যাম তাও কেন সকালবেলায় উঠে আমার ফাস্টিং সুগার লেভেল এত বেশি বেড়ে যাচ্ছে? তখন সেকেন্ডের মধ্যে আমার কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যায় যে আপনি রাত্রে কখন ঘুমোতে গেছেন। এই যে ঘুমানোর টাইমিংও ডিলে, এই যে হরমোনাল ব্যালেন্স, এই যে হরমোন নিয়ে কথা বলছি, এবং যখন আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলি, ডায়াবেটিসেও তো একটা হরমোন লিঙ্কড আছে যেটাকে আমরা ইনসুলিন বলি। ইনসুলিনটাও কিন্তু হরমোন। লেট ডিনার বা ডিলেড স্লিপ টাইমের জন্য পুরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওটা কিন্তু এফেক্ট করে যাচ্ছে ইনসুলিনকে, যেটা কিনা গ্লুকোজকে কন্ট্রোল করতে সাহায্য করে। বাট যেহেতু পুরো ব্যাপারটাই ডিস্টার্ব, ওই জন্য গ্লুকোজ আর কিছু করতে পারছে না, ওই জন্য সেও ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, এবং তারপরে যখন সকালবেলা আমরা দেখছি হাই সুগার লেভেল। তো অনেক কিছু কনসেপ্টসের এখন আমরা ডিবার্সড করি ডায়াবেটিস নিয়ে। যেখানে তুমি যে আম নিয়ে বললে, আমি কিন্তু আমার প্রত্যেকটা পেশেন্টকে আম খাওয়াই, এবং যখন আমার পেশেন্টরা আসে প্রথমেই ডায়াবেটিক পেশেন্ট, ম্যাডাম ডাক্তারবাবু তো বলেছেন খেতে পারবেন না, আমি বললাম আপনি আমার একটা কথা শুনুন, আপনি যতক্ষণ এটা নিয়ে কনফিডেন্ট যে আমাকে একটা খাবার কতটা খেতে হবে, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, এই 3টের প্রশ্নর উত্তর যদি আপনার কাছে থাকে, আপনাকে অন্য কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না। তো এই যে আমরা যখন আম নিয়ে কথা বলছি, আমাদের গ্লুকোমিটার ছাড়া না আরেকটা যন্ত্র থাকে যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। ওটা কি বলতো, একটা ছোট্ট, যেরকম ওই 5 টাকার কয়েনগুলো হয়, ওই রকম একটা ছোট্ট ডিভাইস যেটা আমরা এই হাতের পেছনে লাগাই। লাগানোর ফলে কি হয়, তুমি আরামসে ধরো বসে আছো, সেটা তোমার মোবাইলের সাথে কানেক্টেড থাকে, যেখানে সকাল থেকে রাত অবধি তুমি তোমার পুরো গ্লুকোজ গ্রাফটাকে দেখতে পারো। এবং সেটা দেখার প্লাস পয়েন্টটা কি, কেন আমার দেখে কি হবে, এই যে ধরো সকালবেলা উঠে আমরা চা খাচ্ছি, তারপর আমরা জল খাবার খাই, তারপরে দুপুরে লাঞ্চ করছি, ডিনার করছি, প্রত্যেকটা খাবারের যে ইম্প্যাক্ট, যে আমি ভাত খেলাম, এই যে ভাত খাওয়াটা কিভাবে আমার সুগারটাকে, কতটা লেভেলে আমার সুগারকে বাড়াচ্ছে, এই জিনিসগুলো ও ক্যাপচার করে। এবং এই মেশিনটা এখন পাওয়া যাচ্ছে মার্কেটে, তো সেটা দিয়ে আমরা পেশেন্টের গ্লুকোজ মনিটরিং করি। এবার আমি বলেছি আপনি আম খাবেন, আর একটা এক্সপেরিমেন্টের জন্য, তো তারা আম খেয়েছে। এবং হ্যাঁ, প্লাস পয়েন্টটা হলো যে অফকোর্স বিইং আ নিউট্রিশনিস্ট, আমার কাজ হলো তাদেরকে পরিমাণটার ব্যাপারে গাইড করা। এখন দেখো গুগল সব কিছু বলে দেয়, তুমি এখনই একটা ডায়াবেটিক ডায়েট প্ল্যান খুঁজে নাও গুগলে, তুমি এখনই পেয়ে যাবে। বাট সেই গুগল তো আর জানে না যে সেই মানুষটার ডায়াবেটিক ছাড়া কি আর অন্য কোনো সমস্যা আছে, গুগল তো সেটা বলতে পারবে না। সেখানেই আমার অস্তিত্বটা, সেখানেই আমার প্রেজেন্সটা, যে একটা মানুষের ওই কাস্টমাইজেশন, যেটা ডায়াবেটিসের সাথে সাথে আরও অনেক সমস্যা হতে পারে, তার কিডনির সমস্যা হতে পারে, তার লিপিড প্রোফাইল মানে যেটাকে আমরা বলি কোলেস্টেরল লেভেল বাড়া, এগুলো এখন ভীষণ নর্মাল। তো আমাকে যখন ওই প্ল্যানটা দিতে হচ্ছে, শুধু ডায়াবেটিসের উপর ফোকাস করলে কিন্তু হবে না, তার লিপিডটাও যাতে কমে, তার কিডনির প্যারামিটারও যাতে ঠিকঠাক থাকে, এবং আরও যদি অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা হয় আমাকে তো সেগুলোরও মানে ঠিকঠাক করতে হবে। তো যখন আমি তাকে, এটাও আমার একটা এক্সপেরিমেন্টেশনেরই পার্ট, যে তাকে বলেছি আপনি একদিন আম খাবেন, তো তাকে আমি পরিমাণ বলে দিয়েছিলাম যে সে ফর এক্সাম্পল 100 গ্রামের বেশি নয়।
আম খেয়েছেন, তারপরে যখন ওই তোমার সিজিএম দিয়ে যখন দেখছে, সে দেখছে ম্যাডাম আমার বেসলাইন গ্লুকোজ লেভেল ছিল 100, আম খাওয়ার পরে 180 হয়ে গেছে, এ তো সাংঘাতিক সুগার বেড়ে গেছে। আপনি বললেন যে আম খেতে পারবেন। আমি বললাম সেটাই তো, রিয়েলাইজেশনটা খুব দরকার। আজকে যদি আমি কথাটা আপনাকে বলতাম, আপনি হয়তো যা হয় ম্যাডাম একবারই তো আসে আমের সিজন, একটু খেলে আর কি হবে। এবার আপনি বুঝতে পারলেন, এবার কারণ কি আপনি নিজে দেখতে পাচ্ছেন যে আপনার সুগারটা কোথা থেকে কোথায় বাড়ছে। তো এটা তো গেল যে সে তার তরফ থেকে করেছে। এবার আমি বললাম যে এবার আমি আপনাকে একটা টিপস দিচ্ছি। তো আমি তখন তাকে কি বললাম, আপনি আম খাবেন, 100 গ্রাম আপনাকে যদি কোয়ান্টিটি আমি বলে থাকি আপনি ততটাই খান, কিন্তু আমের সাথে এর পরের দিন আপনি হয় কোনো বাদাম, এখন আমন্ডস পাওয়া যায়, ওয়ালনাটস পাওয়া যায়, পিনাটস পাওয়া যায়, হয় কোনো বাদাম, অথবা আজকালকার দেখবে ওই সিডস পাওয়া যায়, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, এই ধরনের কিছু বাদাম অথবা বীজ ওই আমের সাথে মিশিয়ে আপনি খাবেন 1 চামচ এক্সাম্পল, এবং তারপরে আপনি একবার দেখুন তো সিজিএম এবার কী হয়। তো সে তো ভীষণ কিউরিয়াস যে ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি নেক্সট দিনও আবার খেতে পারবো? বললাম হ্যাঁ খান, কেন কি আমাকে তো এক্সপেরিমেন্টটা করতে হবে। ঠিক যখন এবার সে যখন আমের সাথে ওই নাটস অথবা সিডস মিক্স করে খেলো, তখন দেখলো ম্যাডাম 100 সে ফর এক্সাম্পল সেটা বেড়েছে 140। তার মানে তুমি ভাবো কতটা ডিফারেন্স। কেন কেন এই ডিফারেন্সটা এলো? তার কারণ হলো কনসেপ্টটা এটা যে যখন আমরা কোনো একটা কার্বোহাইড্রেট খাবারের সাথে একটা প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবারকে কম্বাইন করে খাবো, অটোমেটিক্যালি কী হচ্ছে, আমার গ্লাইসেমিক লোড, যা মানে গ্লাইসেমিক লোড মানে যেটা সুগার বাড়িয়ে দেয়, সেই লোডটাই নেমে যায়। এবং এটা কিন্তু শুধু আমের জন্য নয়, যে কোনো ধরনের ফল, মানে এটা একটা আমি সবাইকে বলতে চাই যে ফল মানেই যে আম খাবো না, কলা খাবো না, ওই লিচু, চিকু, এগুলোই আমরা জানি যে ডায়াবেটিক মানে খাওয়া যায় না। খুব ভুল ধারণা। সব ধরনের ফল কিন্তু আমাদের অল্প হলেও সুগারটাকে কিন্তু স্পাইক করে। কেন? কেন কি ফলের মধ্যেও সেই ন্যাচারাল সুগারটা থাকে, যেটাকে আমরা বলি ফ্রাক্টোজ, যেটা তো ন্যাচারালি সেখানে থাকে, তুমি তো সেটা অ্যাভয়েড করতে পারবে না। এবার আমাদের যে বডি, সে কিন্তু আর জানে, সে কিন্তু বুঝতে পারে না যে এটা ন্যাচারাল না এটা আমি আর্টিফিশিয়াল ঢোকাচ্ছি। সে কি সেন্স করছে, ও আমাকে একটা খাবার দেওয়া হয়েছে যেটা একটু মিষ্টি মিষ্টি, তো সে এত কিছু না বুঝে সে কী করে, সুগারটাকে বাড়িয়ে দেয়। এবার ব্যাপারটা হলো কোনো খাবার খেলেই আমাদের সুগার বাড়ে, এটা নয় যে ভাত রুটি খেলেই সুগার বাড়ছে। তুমি আজকে সিম্পল একটা চা খাচ্ছ, জল খাও, তোমার সেখানেও সুগার স্পাইক হবে। কিন্তু ডায়াবেটিক রোগীদের সেটা কনসার্ন থাকার কথা নয়, কারণ কি একজন নন ডায়াবেটিকেরও স্পাইক হয় সুগার। কিন্তু ডায়াবেটিক রোগীদের কী কনসার্ন থাকা দরকার, যে আমার সুগারটা কিভাবে বাড়ছে এবং কতটা বাড়ছে এবং কতক্ষণের জন্য ওই বাড়া অবস্থায় সে সেখানে রয়ে আছে। সে কি সেখানে অনেকক্ষণ থাকে, না আবার বেড়ে আবার সুন্দরভাবে সুগারটা কিন্তু বেসলাইনে নেমে আসছে। এবং এইটা কিসের ওপর ডিপেন্ড করছে, একটা প্রপার ব্যালেন্সড খাবার, যেখানে ভাত হোক রুটি হোক সেটা বড় ব্যাপার নয়। তুমি আজকে ভাতের সাথে আনুষাঙ্গিক আর কী কী জিনিস নিচ্ছ, যেটা তোমার ওই কার্বোহাইড্রেট লোডটাকে কমিয়ে দিচ্ছে, দ্যাট ইজ দ্য মেন থিং, যেটাকে আমরা ব্যালেন্স করে আমাদের রুগীদের আমরা হেল্প করি যে এইভাবে ব্যালেন্সিংটা করলে কিন্তু তোমার সুগারটা অনেকটা কন্ট্রোলে থাকবে। এজ বাড়ার সাথে সাথে ওজন বৃদ্ধি পায়, এবং সেই সময় ওজন বৃদ্ধি যখনই পায় আবার ওয়েট লসটাও একটু ডিলে হয়ে যায়। কারণ কি, আমাদের মেটাবলিক এজ বলে একটা থাকে, যেটা হয়তো আমরা মেজার করতে পারি না, কিন্তু এজের সাথে সাথে এই যে ওয়েট লস প্রসেসটা ডিলে হওয়ার, তার অ্যাগেন কারণ বিভিন্ন। সেটা হলো আমাদের বডির যে মেটাবলিজম, মানে এই যে আমি একটা খাবার খাচ্ছি, সেই খাবারটা যখন আমি খাই সে তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে দিয়ে যায়, তারপরে সেই খাবারটা ভালোভাবে ডাইজেস্ট হয়ে তারপর সেটা যেটা বডিতে ফ্যাট হিসেবে স্টোর হওয়ার সেটা হয়ে যাচ্ছে। আর যেটা বডি মনে করছে যে না এই জিনিসটা তো ভালো খাবার ছিল, যেখান থেকে আমি এই পোর্শনটাকে ভালোভাবে আমার শরীরের বেটারমেন্টের জন্য ইউটিলাইজ করতে পারছি, সেটা ইউটিলাইজ হয়ে যায়। এবার কি হয়, যত আমাদের এজ বাড়তে থাকে আমাদের কিন্তু ওই হজম শক্তিটাও আস্তে আস্তে কমতে থাকে।
আজকে আমি এই এজে একটা খাবার হজম করা এবং সেম খাবারটা আমি অ্যাট দি এজ অফ 65-70 কাউকে দিচ্ছি, আমি কিন্তু এক্সপেক্ট করতে পারবো না যে তারও ডাইজেশন প্রসেস এক হবে। বিকজ উইথ এজ আমাদের সব কিছুই কিন্তু আস্তে আস্তে ডিলে হয়। ওয়েট গেইন বা ওবেসিটি অ্যাট দি এজ অফ 65 এবং ওয়েট গেইন অ্যাট দি এজ অফ 30, সেখানে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। তারপরে ধরো আজকে যদি আমি শুধু খাওয়ার বাদ দিয়ে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলি, আজকে আমি যেই লেভেলের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবো, আমি তো এক্সপেক্ট করতে পারবো না যে অ্যাট দি এজ অফ 60 সে সেই সেম এনার্জি নিয়ে সেই সেম মেটাবলিক তার রেট, তার স্পিড, সেটা তো হবে না। তো তখন কিন্তু তার সাথে সাথে উইথ ডিউ এজ আমাদের খাবারের প্যাটার্ন বলো, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলো, সব কিছু কিন্তু চেঞ্জ হয়। এইগুলো তো খুব বেসিক। তার সাথে সাথে যা হয় মেডিকেল কন্ডিশন যত যার যেই সিভিয়ারিটি অনুযায়ী বাড়তে থাকে, সেটা কিন্তু আরও আমাদের ডাইজেশন ক্যাপাসিটিটাকে না স্লো করে দেয়। এবং সেটার মেন কারণ হলো আমাদের গাট মানে আমাদের পেটের সমস্যা। মানে আমি তো বলি যে আজকে ওয়েট গেইন হওয়ার মেন কারণ হলো কিন্তু আমাদের এই পুয়ার গাট হেলথ। এটা আমাদের ফার্স্ট থিং। এটা যদি আমরা কিওর না করতে পারি, তুমি যতই ডায়েট করো, তুমি যতই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, তুমি কিন্তু সেই সাস্টেনেবল রেজাল্টটা পাবে না। যেটা আমি প্রথমেই বলেছি যে আজকে মানুষের একটা ভালো থাকার যে কারণ, যে একটা খাবার খাচ্ছি, সেটা এমন হওয়া উচিত যে আগামী 10 বছর যেন আমাকে চিন্তা করতে না হয় যে এবার আমার কি হবে। কিন্তু যখনই আমরা কিছু এক্সট্রিম করি এবং ওপর কাজ করা যায়, ও ওয়েট গেইন হচ্ছে, হয়তো আমি এমন কিছু একটা ক্র্যাশ ডায়েট করিলাম কোনো হেলথ এক্সপার্টাইজের পরামর্শ না নিয়ে। বা ধরো আজকাল প্রচুর ওয়েলনেস সেক্টর বেরিয়েছে, আমি নাম মেনশন করছি না, বাট প্রচুর ওয়েলনেস ক্লিনিক আছে যেখানে ওই মেশিনের মারফতে কিন্তু হঠাৎ করে ফ্যাট বার্ন করাচ্ছে, হ্যাঁ, বা ধরো ওয়েট কমে যাচ্ছে, এগুলো আমি দেখেছি। বাট সেগুলো কিন্তু সব টেম্পোরারি। তুমি যদি সেই জিনিসটাকে ধরে থাকতে চাও, তোমাকে সবার আগে যেখানে কাজ করতে হবে সেটা হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেটা কিন্তু ইরেসপেক্টিভ অফ এনি এজ। এবং আমার মনে হয় সেটা এখন থেকেই আমাদের শুরু করা উচিত, যাতে যখন আমরাও একটা সার্টেন এজে গিয়ে পৌঁছাবো, তখন যাতে আমাদের এই জিনিসগুলো নিয়ে স্ট্রাগল না করতে হয়। তো ডিসিপ্লিন ইজ দ্য মেইন কি অফ এভরিথিং, যেটা রাইট ফ্রম দিস এজ আমাদের শুরু করে দেওয়া উচিত। 2 ঘন্টা গ্যাপে গ্যাপে আমাদের খাওয়া উচিত, ডায়েটে এটা সবসময় থাকে। এটা কেন? 2 ঘন্টা গ্যাপে গ্যাপে খাওয়াটা খুব কমন প্রশ্ন। আমার পেশেন্টরাও বলে, ম্যাডাম আমি আজকে জনকে ফলো করেছি। এখন তো প্রচুর মানে হেলথ এক্সপার্টাইজ এখন সবাই বেরিয়েছে, কেউ ইন্সপিরেশন হয়েও দাঁড়িয়েছে। এটা একটা ভীষণ কমন কোয়েশ্চেন যে ম্যাডাম আমি শুনেছি যে 2 ঘন্টার পর খেতে হয়। আচ্ছা, এটা আগেন আমার দুটো মতামত আছে। আমি বলছি না যে 2 ঘন্টা পর খাওয়া উচিত নয়, আবার আমি এটাও বলছি না যে 2 ঘন্টা পরই খেতে হবে। দুটো পার্সপেক্টিভ আছে। ধরো আজকে আমার রুটিনটা এমন যে সকালে ব্রেকফাস্টটা আমার হতে পারে না, বা আমি হয়তো আছি যারা নাইট শিফট ওয়ার্কার, ধরো তাদের তো এই যে আমি এতক্ষণ স্লিপ বোঝাচ্ছিলাম, স্লিপ হাইজিন তারা কি করে মেনটেন করবে? প্লাস তারা সারা রাত যে কাজ করে, তারা তো ওই সন্ধ্যে 7টায় খেয়ে সারা রাত কাজ করা তাদের জন্য কি পসিবল? অসম্ভব। তো ইটস ভেরি অবভিয়াস যে তারপরে তাদের একটা খিদে পায়, তারা রাত্রে খায়, তো রাত্রে খাওয়ার পরে আবার কাজ করে তারা সকালটা ঘুমোয় করে দুপুরবেলা উঠছে। তো প্রত্যেক জনের কিন্তু আলাদা আলাদা লাইফস্টাইল। এবার যারা ধরো এই টিপিক্যাল মানে 9টা-5টা ডিউটি করে, বা ওই রুটিনটা যারা মেনটেন করছে যে 7টা 7:30টার মধ্যে ডিনার করে ফেললো, টাইমলি তারা ঘুমোতে যায়, তাদের ক্ষেত্রে আমি বলি যে হ্যাঁ 2 to 2.5 hours অন্তর এই কারণে খাওয়াটা উচিত। এটা একটা লজিক আছে। তার কারণটা হলো তুমি যখন একটা খাবার খাচ্ছ, ধরো তুমি ব্রেকফাস্ট করলে, ব্রেকফাস্ট করার পর ওই যে মেন মিলটা, ব্রেকফাস্ট তো আমাদের একটা বেশ হেভি মিল হয়, এবার সেটা হজম করতে তো একটা টাইম লাগে। সেই হজম করার টাইমটাই কিন্তু ওই 2 থেকে 2.5 ঘন্টা। এবং এটা কোনো ওই হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে 2 ঘন্টাই লাগে, সেটা আবার ডিপেন্ড করছে তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো। এবার ধরো আমি কথার কথা ব্রেকফাস্টে 5-6টা ইডলি, এইটুকু সাম্বার আর এইটুকু চাটনি, তার মানে এখানে কি বোঝাচ্ছে? আমি 5-6টা ইডলি মানে কি, আমার ওখানে তো কার্বোহাইড্রেট লোডটা বেড়ে গেল। কিন্তু সেই তুলনায় তুমি কি সেই সমান প্রোটিন যেটা আমরা ডাল থেকে বা সাম্বার থেকে পাচ্ছি,
চাটনিটা আমরা ধরি না, চাটনিটা একটা টেস্টের জন্য, তুমি কি সেই সময় সেটাকে ম্যাচ করতে পেরেছো? অবভিয়াসলি নয়। তার মানে কি ব্রেকফাস্ট আমার ভীষণ হেভি হয়ে গেছে। কেন? বিকজ আমার কার্বোহাইড্রেট লোডটা বেড়ে গেছে। তো যখন একটা এরকম কোনো ব্রেকফাস্ট যেখানে কার্বোহাইড্রেট লোড বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমি বলতে পারি যে সে 2 ঘন্টায় সময়ের মধ্যে সে হজম করতে ফেলবে। তার কিন্তু আরও সময় লাগতে পারে, তার 2.5 ঘন্টাও লাগতে পারে, তার 3 ঘন্টাও লাগতে পারে, ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন অফ দ্য মিল, যে আমি কী টাইপের খাবারটা খেয়েছি। বাট আজকে যদি আমি একটা এমন ডায়েট নিই যেখানে আমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট মানে অফকোর্স ভাত, রুটি, ওটস, মানে যেগুলো ব্রেকফাস্ট আইটেমস হয়, চিড়ের পোলাও বা উপমা, এগুলো, তার সাথে ফাইবার মানে একটা সবজি, একটা বেশ ভালো পোর্শন সবজি, এবং প্রোটিন মানে আজকে ধরো যারা নন ভেজিটেরিয়ান অফকোর্স এগ হতে পারে ব্রেকফাস্টে আমরা নিই, আর যারা ভেজিটেরিয়ান তারা হয়তো দই নিল, বা দইটাকে ডিফারেন্ট ফর্মে, কেউ ধরো দইয়ের ঘোল করে নিল, কেউ ধরো রায়তা করে নিল, কেউ ধরো সিম্পল দই নিল, বা ছানা বা পনির, এগুলো আমরা ব্রেকফাস্ট অপশনস পিক আপ করতে পারি। তো এই যে আমি এই কম্বিনেশনটা বললাম, কার্বোহাইড্রেট ইজ টু প্রোটিন ইজ টু ফাইবার, এই কম্বিনেশনে যদি কেউ খায়, অফকোর্স শুধু কম্বিনেশন মেনটেন করলে নয়, পোর্শন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো সব কিছু মেনটেন করে যদি আমরা খাই, তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এক্সপেক্টেড যে খাবারটা হজম হচ্ছে। এবার তার জন্য ওই যে 2-2.5 ঘন্টার গ্যাপ, তাহলে কি প্রথম খাবারটা তোমার ভালো করে হজম হয়ে গেল। হজম হওয়ার পর দেখবে তারপরেই আমাদের কিন্তু ওই 2.5-3 ঘন্টার পরেই একটা খিদে ট্রিগার করে। এবার কি আমাদের যে পেট থেকে একটা অ্যাসিড বেরোয়, যেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। সে কি করছে, প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু সে আমাদের সিগন্যাল দেয়। সে ফর এক্সাম্পল, শ্রেয়সী এবার তোমার খাওয়া উচিত, এবার তোমার খাওয়া উচিত। আমরা কি করি, আমরা তো তার থেকেও বেশি স্মার্ট। খিদে পাচ্ছে, এখন কাজের মধ্যে ব্যস্ত, এখন আবার কি খাবো, একটু চা খেয়ে নিলাম, একটু কফি খেয়ে নিলাম, বা যাদের ধরো অনেকের বদ অভ্যাসও আছে, পান মশলা এইসব একটু মুখে দিয়ে দিলাম, ওই যে খিদেটা ট্রিগার করছিল ওটাকে ওখানেই আমি মেরে দিলাম। তো আমি সেটাই বললাম, আমরা আরও বেশি স্মার্ট না, যে আমি জানি আমার খিদে পাচ্ছে, ওটা কিন্তু আমার ফিজিক্যাল হাঙ্গার, ওটা আমার সত্যিকার যেটা আমার ডিউ হাঙ্গার মানে পাওয়ার কথা, কিন্তু আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে খেয়ে আমার খিদেটাকেই মেরে দিলাম, তো আমার আর খিদে পেলো না। তো এই যে জিনিসটা আমরা করি, তখন কি হয়, এইটা আরেকটা কারণ। আজকে মানুষের দেখবে প্রচুর পেটের সমস্যা, আমার কাছে আসে, ম্যাডাম প্রচণ্ড অ্যাসিডিটি হয়, বা কিছু খেলেই না ব্লোটেড লাগে, বা আজকে গ্যাস্ট্রাইটিস, প্রত্যেক ঘরে ঘরে আমার মনে হয় এটা একটা খুব বড় সমস্যা যে অ্যাসিডিটি হয়ে যায়। কেন? লোকেরা বলে যে ম্যাডাম আমি তো কিছু বাইরের খাবার দাবার বেশি খাই না, কিন্তু এই যে ছোট ছোট অভ্যাসগুলো আমরা যে করি, সকালে উঠেই খালি পেটে চা, বা এই যে খাবারের মাঝখানে মাঝখানে এতবার করে চা খাওয়া, সে কি করছে, আমার অরিজিনাল হাঙ্গারটাকেই মেরে দেয়। যার ফলে কি হচ্ছে, আমাদের যে এই যে ধরো পেটের লাইনিংটা আস্তে 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 কিন্তু ক্ষয় হতে থাকে। কেন না, এই যে চা বলো, কফি বলো, এগুলো কিন্তু স্টিমুলেন্ট, এগুলোর মধ্যে ক্যাফে থাকে। ক্যাফে কি করে, মানে এই স্টামাক লাইনিংগুলোকে ক্ষয় করে দেয়। তো ওই জন্য যাদের এই ধরনের সমস্যা, অ্যাসিডিটি, ব্লোটিং, তাদেরকে আমি অবশ্যই বলি তুমি 2-2.5 ঘন্টা অন্তর অন্তর তোমাকে খাওয়াটা অত্যন্ত দরকার। না হলে তুমি যত লম্বা তুমি গ্যাপ দেবে, তত কি হবে, হরমোনাল, আবার ওই হরমোনাল ইমব্যালেন্স, এবং আবার কিন্তু তোমার এটা ওয়েট গেইন করতে সাহায্য করবে। কিন্তু যাদের গাট হেলথের সমস্যা নেই, বা তারা একটা মোটামুটি রুটিন মেনটেন করে, আমি মনে করি তোমার যখন খিদে পাবে তুমি তখনই খাও, ডোন্ট ওভারডু ইট। আমার খিদে পাচ্ছে না, তাও ওই 2.5 ঘন্টা অন্তর অন্তর আমায় খেতে হবে না, আমি যে ম্যাডাম বলেছিল, একদমই না। আমি সবসময় বলি রেসপেক্ট ইউর বডি। তোমার বডি কিন্তু তোমাকে সিগন্যাল দেবে যে হ্যাঁ এখন খিদে পাচ্ছে, খাও। তো সেটাকে রেসপেক্ট করে যখন তোমার বডি তোমাকে সিগন্যাল দিচ্ছে তুমি তখনই খাও। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই তোমাকে 2.5 ঘন্টা পর পরই খেতে হবে।